হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ বিজ্ঞান থেকে যে চ্যাপ্টারটা পড়ছিলাম তাপ, তার উপর আরও একটি ইম্পর্ট্যান্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। আগের ক্লাসে আমরা বাষ্পীভবনের আগে পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম, প্রত্যেকটা বিষয় খুব সহজ করে বুঝে নিয়েছিলাম। এর পাশাপাশি এই টেক্সট বুক থেকেই আমি তোমাদের বলে দিয়েছিলাম যে কোন কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে। আজকের ক্লাসেও একই রকমভাবে আমরা এই যে বাষ্পীভবন থেকে শুরু করে বাষ্পীভবন, স্ফুটন, ঘনীভবন রয়েছে, কুয়াশা, শিশির, এই প্রত্যেকটা জায়গা আমরা খুব ভালো করে টেক্সট বুক থেকে বুঝে নেব। এবং এখানে আমরা তোমরা জেনারেলি রেফারেন্স বুকে যে সমস্ত প্রশ্নগুলো পাও, প্রশ্নবিচিত্রাতেও যে সমস্ত প্রশ্নগুলো আমাদের আজকের ক্লাস থেকে থাকবে, সবগুলো আমরা টেক্সট বুক থেকে মানে ক্লাস চলাকালীন বুঝবো। প্রত্যেকটা প্রশ্নের আনসার কিভাবে লিখতে হবে সেটাও কিন্তু আমি আজকের ক্লাসে আলোচনা করব। তো অবশ্যই ক্লাসটা দেখে নাও, মন দিয়ে প্রত্যেকটা যে জায়গা দেখাবো সেগুলো দেখবে, তার পাশাপাশি যেগুলো বোঝানো হবে সেগুলো কিন্তু মন দিয়ে শুনবে, তাহলে দেখবে ক্লাসটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে। আজকে আমরা বাষ্পীভবন পড়ব। দেখো, বাষ্পীভবন মানে হচ্ছে যে তরলের স্থির চাপে তরলের উপরিতল হোক বা পুরো অংশ থেকে তরল থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনা, সেটা হচ্ছে বাষ্পীভবন। এই বাষ্পীভবন আবার দুই রকম হয়, একটা হচ্ছে বাষ্পায়ন আর 2 নম্বর হচ্ছে স্ফুটন। এই দুটোর মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। যেমন দেখো, আমরা যদি বলি বাষ্পায়ন, আমরা ধরো যখন দেখতে পাই এখন গরমকালে আমরা যখন ঘেমে যাই, এরপরে ঘামের শরীরে যদি আমরা ফ্যানের তলায় দাঁড়াই তাহলে একটু পরে কিন্তু ঘামটা শুকিয়ে যায় এবং আমাদের ঠান্ডা অনুভূত হয়। এগুলো কিন্তু বাষ্পায়নের জন্যই ঘটে। আবার আমরা যদি দেখি প্রত্যেকটা ক্ষেত্রে পুকুর, নদী, নালা, জলাশয়, প্রত্যেকটা জলাশয়ের ক্ষেত্রে কিন্তু গ্রীষ্মকালে জলের উপরিতল থেকে অনবরত কি হচ্ছে, জলগুলো বাষ্পে পরিণত হয়ে উপরে উঠে যাচ্ছে। এই বাষ্পায়ন যেটা ঘটছে এখানে কিন্তু স্পেসিফিক কোনো উষ্ণতার প্রয়োজন হয় না। ঘরের উষ্ণতাতেই, যে কোনো উষ্ণতার মধ্যেই কিন্তু এই বাষ্পায়নটা ঘটে। তার মানে বাষ্পায়ন হচ্ছে যে কোনো উষ্ণতায় তরলের ওপরের তল, সমগ্র তরল থেকে কিন্তু বাষ্পায়নটা হয় না, শুধুমাত্র তরলের ওপরের তল। আমরা যদি এক কাপ চা নিই, তাহলে 1 কাপ চার মধ্যে আমরা উপরের চায়ের যেটা উপরের তল, সেখান থেকে বাষ্পায়ন ঘটতে দেখি বা সেখানে কিন্তু বাষ্পায়ন ঘটে। যদি গরম ভাত আমরা থালার মধ্যে রাখি, সেটা যদি ছড়িয়ে দিই, সেটা কিন্তু স্পেসটা বেড়ে যায়। নিয়ে যদি ফ্যান চালিয়ে দিই তাহলে দেখবো আমরা তাড়াতাড়ি কিন্তু সেই গরম ভাতটা ঠান্ডা হয়ে যায়। এই ঘটনাগুলোও কিন্তু বাষ্পায়নের জন্য ঘটে। তাহলে যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পায়ন বলে। তাহলে এখানে দুটো পয়েন্ট সংজ্ঞার মধ্যে রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো উষ্ণতায়, আর 2 নম্বর হচ্ছে তরলের উপরিতল থেকে ঘটবে, তাই না? তাহলে যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে তরলের বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বলা হয় বাষ্পায়ন। এবার এই বাষ্পায়ন কি কি বিষয়ের উপর নির্ভর করে? দেখো, বাষ্পায়ন কিন্তু তরলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে। একটু আগে আমি বলছিলাম যে আমি যদি 1 কাপ চা, সেটা যতটা গরম, আমরা খেতে পারছি না হয়তো গরমের জন্য, এতটা গরম, সেই 1 কাপ চা যদি আমরা প্লেটে ঢেলে খাই তাহলে সেটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। কেন হয়? কারণ কাপের মধ্যে, কাপটা ধরো এতটা কাপ রয়েছে, এতটা আমার কাপ রয়েছে, তাহলে সেখানে এই কাপের উপরিতলের অংশটা ক্ষেত্রফলটা কম, কিন্তু সেটাকে যদি আমরা প্লেটের মধ্যে, বড় প্লেটের মধ্যে ঢালি, তাহলে তার ক্ষেত্রফলটা বেশি। তাহলে ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়নটা বেশি হয়। 2 নম্বর, বাষ্পায়নের জন্য কিন্তু বিশেষ কোনো উষ্ণতার প্রয়োজন হয় না, তাই না? আর তরলের উষ্ণতা বেশি হলে বাষ্পায়নটা কিন্তু দ্রুত হবে। মানে উষ্ণতা বেশি হলে, মানে উষ্ণতা যে দরকার বাষ্পায়ন শুরু করার জন্য তা কিন্তু নয়, কিন্তু উষ্ণতা বেশি হলে বাষ্পায়নটা বেশি হয়। 3 নম্বর বলছে তরলের ওপর বায়ু চলাচলের ব্যবস্থা থাকলে বাষ্পায়ন হয়। মানে আমি ভাত ছড়িয়ে দিয়েছি থালার মধ্যে, সেটা যত না তাড়াতাড়ি ঠান্ডা হবে, যদি তার পাশাপাশি আমি ফ্যানও চালিয়ে দিই বা হাত পাখা করি, তাহলে কিন্তু গরম ভাতটা তাড়াতাড়ি কিন্তু ঠান্ডা হবে। তাহলে যখন হাত পাখা করা হচ্ছে বা ফ্যান চালানো হচ্ছে, তখন বাতাসটা দ্রুত চলাচল করছে। তাহলে বায়ু চলাচলের যদি ব্যবস্থা থাকে, বায়ু চলাচল যদি বাড়ানো হয়, দ্রুত হয়, তাহলে কিন্তু বাষ্পায়নটা বেড়ে যায়। নেক্সট,
তরলের প্রকৃতির উপর বাষ্পায়ন নির্ভর করে। কিছু কিছু জিনিস রয়েছে সেগুলো কিন্তু ঘরের উষ্ণতাতেই তরল থেকে বাষ্পে পরিণত হয়। আমি যদি হাতে স্পিরিট ঢালি সেটা সঙ্গে সঙ্গে বাষ্পে পরিণত হয়, এটা তোমরা ক্লাস 7-এ পড়েছো, তাই না? তার কারণ স্পিরিট হচ্ছে উদ্বায়ী পদার্থ যা ঘরের তাপমাত্রাতেই বাষ্পে পরিণত হয়। তাহলে বাষ্পায়ন আমরা দেখলাম বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তরলের উপরিতলের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে বাষ্পায়নটা বেশি হবে, এই জন্য কাপের থেকে প্লেটে চা ঢেলে খেলে সেটা ঠান্ডা হয় বেশি তাড়াতাড়ি। আর যে তরলের স্ফুটনাঙ্ক কম, যেমন স্পিরিটের স্ফুটনাঙ্ক কম বলে সেখানে বাষ্পায়নটা কম উষ্ণতায় ঘটে যাচ্ছে। আর দেখলাম তরলের ওপর যদি বায়ু চলাচলের ব্যবস্থা থাকে সেখানে কিন্তু বাষ্পায়নটা বেশি তাড়াতাড়ি হয়। আরও একটা বিষয় মনে রাখবে যে তরলের ওপর বায়ুমণ্ডলের চাপ যদি কমানো হয় তাহলে বাষ্পায়নের হার বাড়ে, যদি বায়ুমণ্ডলের চাপ কম হয় বাষ্পায়নটা কিন্তু বেড়ে যাবে। একই রকমভাবে তাহলে বায়ুর চাপ যদি একদম শূন্য করে দেওয়া হয়, বায়ুমণ্ডলের চাপ ধরো নেই, বায়ুর চাপ যদি একদম শূন্য হয় তাহলে সেখানে বাষ্পায়নের হারটা সব থেকে বেশি হবে। এবার দেখো বর্ষাকাল এবং শীতকালের কথা যদি আমরা ভাবি, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি হয়? জলীয় বাষ্পের পরিমাণ কিন্তু বেশি থাকে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকে। জলীয় বাষ্প যখন ধারণ করতে পারে না তখন বৃষ্টির আকারে কিন্তু নেমে পড়ে, বৃষ্টি কিন্তু হয়। আর শীতকালে কি হয়? জলীয় বাষ্প বাতাসে কম, তার জন্য আমাদের শরীরের নরম অংশ, ঠোঁট, পায়ের গোড়ালি, সেখান থেকে জলীয় বাষ্প বাতাস শোষণ করে নেয়। এগুলো তোমরা দেখেছো, মানে অবজার্ভ করেছো। তাহলে বর্ষাকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ বেশি, কিন্তু শীতকালে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ কম। তুমি ভাবো তোমাদের মধ্যে যারা ক্লাসটা ফলো করছো, ধরো কারো ফেভারিট খাবার হচ্ছে বিরিয়ানি, এবার তাকে অন্যান্য খাবার বা বিরিয়ানি দিয়ে হয়তো পেট তার ভর্তি করে দেওয়া হয়েছে একদম, বা অন্য কোনো খাবার দিয়ে সে পুরো পেট ভর্তি করে নিয়েছে, আর কিন্তু এক ফোঁটাও সে খেতে পারবে না। এবার তার সামনে যদি তার ফেভারিট কোনো খাবার, বিরিয়ানি হতে পারে বা অন্য কোনো খাবার হতে পারে, সেটা যদি রাখা হয় সে কি আর খেতে পারবে? সে কিন্তু পারবে না। তাহলে বর্ষাকালে এরকমই কন্ডিশন ঘটে, বাতাসে প্রচুর জলীয় বাষ্প, সে আর বাইরে থেকে জলীয় বাষ্প নিতে পারবে না। তাহলে বর্ষাকালে যদি ভিজে জামা কাপড় মেলে দেওয়া হয়, সে ভিজে জামা কাপড় থেকে জলীয় বাষ্প শোষণ করার মতো পেট খালি কিন্তু বাতাসে থাকে না। বাতাসে এমনিতেই জলীয় বাষ্প বর্ষাকালে প্রচুর পরিমাণে থাকে, তাহলে ভিজে জামা কাপড় থেকে জলীয় বাষ্প শোষণ করতে পারবে না। ফলে দেখা যায় যে বর্ষাকালে কিন্তু ভিজে জামা কাপড় শুকোতে বেশি সময় লাগে, কিন্তু শীতকালে যেহেতু বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, মানে তুমি ধরো ক্ষুধার্ত আছো, অনেকক্ষণ কিছু খাওনি, তুমি 7-8 ঘন্টারও বেশি হয়ে গেছে, 10 ঘন্টার বেশি হয়ে গেছে, হয়তো কিছু খাওনি। এবার তোমার সামনে ফেভারিট ফুড রাখা হয়েছে, তোমার প্রিয় খাবার, তাহলে তুমি একদম গোগ্রাসে খাবে, তাড়াতাড়ি করে খাবে। তাহলে শীতকালে সেরকম কন্ডিশন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, তাহলে ভিজে জামা কাপড় থেকে জলীয় বাষ্প তাড়াতাড়ি শুষে নেবে, এবং দেখা যায় তার জন্য শীতকালে কিন্তু ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয়। এরপর নেক্সট দেখো, এখানে বলছে যে গরমকালে ঘামে ভেজা শরীরে হাওয়ার সামনে দাঁড়ালে আরাম হয় কেন? আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের আনসার কিভাবে লিখতে হয় বলে দিচ্ছি। যেমন গরমকালে যদি বলি যে ভিজে জামা কাপড় বা ভেজা শরীরে যদি দাঁড়ানো হয়, ফ্যানের সামনে দাঁড়ানো হয়, তাহলে সেখানে ঠান্ডা অনুভূত হয় বা মানে আরাম লাগে কেন, ঠান্ডা লাগে কেন বা আরাম অনুভূত হয় কেন? তার কারণ আমরা যখন ভিজে গায়ে থাকি তখন আমাদের গায়ের রোমকূর মধ্যে শুকো শুকো জলকণা লেগে থাকে। এবার সেটা যখন বাষ্পে পরিণত হয় তখন বাষ্পায়নের জন্য প্রয়োজনীয় লিনতাপ আমাদের শরীর থেকে সেই জলকণাগুলো নেয়, তার জন্য শরীরটা ঠান্ডা হয়, তার জন্য আমাদের ঠান্ডা মনে হয়। এবার ভিজে গায়ে যদি আমরা ফ্যান চালিয়ে দিই, স্নান করে এসে জল হয়তো গায়ে লেগে আছে, ফ্যান চালিয়ে দিয়েছি, তাহলে ঠান্ডা মনে হয়। কেন মনে হয়? তার কারণ গায়ে লেগে থাকা জলকণাগুলো এবার কি বাষ্পায়ন তো হবে, কিন্তু দ্রুত হবে। যেহেতু বায়ু চলাচল যদি বাড়িয়ে দিই তাহলে সেখানে বাষ্পায়নের হারটা বাড়ে, তাহলে বায়ু চলাচলের হার বাড়লে বাষ্পায়ন যেহেতু বেশি হয়ে যাবে তাহলে দ্রুত বাষ্পায়ন হবে, আর দ্রুত বাষ্পায়ন হওয়ার জন্য সেই গায়ে লেগে থাকা জলকণাগুলো বাষ্পে পরিণত হওয়ার জন্য যেটা প্রয়োজনীয় লিনতাপ সেটা শরীর থেকে বা দেহ থেকে গ্রহণ করবে, তার জন্য শরীর বা দেহ তাপ বর্জন করে বা লিনতাপ বর্জন করে কিন্তু ঠান্ডা হয়ে পড়বে। এ কারণেই কিন্তু ঘামে ভেজা শরীরেও আমাদের আরাম বোধ হয়। আবার আমরা দেখেছি গ্রীষ্মকালে কুকুর জিভ বের করে হাঁপায়, তার কারণ কুকুরের দেহে থেকে ঘাম বের হওয়ার মতো কোনো ব্যবস্থা বা সিস্টেম কিন্তু নেই। এরা কি করে? এদের লালার সাহায্যে
এরা শরীরের অতিরিক্ত জল বা জলীয় বাষ্পগুলো বের করে, জল বার করে। এবার ধরো লালা দিয়ে জল ঝরছে, তাহলে এবার সেই লালা মানে কুকুরের জীবের মধ্যে থাকা সেই লালাগুলো বাষ্পে পরিণত হওয়ার জন্য যে লিন তাপ দরকার সেটা কুকুরের দেহ থেকে এবং কুকুরের জীব থেকে নেবে, ফলে কুকুরের দেহ এবং জীবটা কিন্তু ঠান্ডা হবে, ফলে পুরো কুকুরের দেহটাই কিন্তু মানে কুকুরটা কিন্তু ঠান্ডা বোধ করবে বা আরাম বোধ করবে। ওকে, তাহলে বাষ্পায়ন থেকে এই জায়গাগুলো প্রশ্নগুলো আসে। আবার এখানে একটা প্রশ্ন দিয়েছে যে পারদ থার্মোমিটারের কুণ্ড, পারদ থার্মোমিটার নিচের দিকে পারদ রয়েছে, কুণ্ডতে পারদটা থাকে। এবার এখানে যদি আমি ভিজে কাপড় দিয়ে জড়িয়ে রাখি তাহলে থার্মোমিটারের পার্ট কী হবে? কমবে। কেন কমবে? তার কারণ থার্মোমিটারের গায়ে যদি ভিজে কাপড় জড়ানো হয়, ভিজে কাপড়ের মধ্যে যে জলটা আছে সেটা বাষ্পীভূত হবে, আর বাষ্পায়নের জন্য কি দরকার? লিন তাপ দরকার। সেই লিন তাপটা ওই কাপড়ে লেগে থাকা জলটা বাষ্পে পরিণত হওয়ার জন্য যে লিন তাপটা লাগে সেটা ওই ভেজা কাপড় থেকে আর ওই পারদ সূত্র বা পারদের কুণ্ড থেকে, থার্মোমিটারের কুণ্ড থেকে সংগ্রহ করবে, ফলে পারদ সূত্র নেমে আসবে। পারদ সূত্রটা নেমে আসবে মানে তাপমাত্রা কিন্তু কম দেখাবে, পারটা কিন্তু কমে যাবে। ওকে, তাহলে বাষ্পায়ন থেকে মোটামুটি এরকমই প্রশ্নগুলো আসে। এবার আমরা দেখব স্ফুটন এবং তারপরে দেখব এখানে স্ফুটনাঙ্ক। স্ফুটন মানে একটি নির্দিষ্ট তাপমাত্রায় তরলের সমগ্র অংশ থেকে, তাহলে দুটো জিনিস অ্যাড হলো, পার্থক্যটা বোঝো। বাষ্পায়ন কিন্তু যে কোনো উষ্ণতাতেই ঘটে, বিশেষ কোনো উষ্ণতার প্রয়োজন হয় না। স্ফুটনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটবে। বাষ্পায়নে আমরা দেখলাম যে বাষ্পায়নের ক্ষেত্রে শুধু তরলের ওপরের তলে থেকে বাষ্পায়ন হয়। স্ফুটন কিন্তু ওপরের তল না, পুরো সমগ্র তল, উপর নিচ একদম পুরো তল থেকে কিন্তু, যেমন গরম জল ফোটালে যেমন হয় পুরো জলটাই ফোটে, তাহলে সেইটা হচ্ছে স্ফুটন। তাহলে একটা নির্দিষ্ট উষ্ণতায় তরলের সমগ্র অংশ মানে পুরো অংশ থেকে অতি দ্রুত বাষ্পীভবনের যে প্রক্রিয়া তাকে স্ফুটন বলে। বাষ্পীভবন দুই রকম দেখলাম আমরা, একটা যে বাষ্পায়ন যেটা যে কোনো উষ্ণতাতেই হয় এবং তরলের উপরিতল থেকে হয়, সেটা হচ্ছে বাষ্পীভবনের একটা ভাগ, সেটা বাষ্পায়ন। আর যেটা নির্দিষ্ট উষ্ণতার দরকার হয় এবং সমগ্র তল থেকে হয়, সেই বাষ্পীভবনকে আমরা কি বলবো? স্ফুটন। এবার স্ফুটনাঙ্ক কি? স্ফুটনাঙ্কের ক্ষেত্রে আমরা লিখবো যে নির্দিষ্ট চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় বিশুদ্ধ তরলের স্ফুটনটা মানে ফোটাটা শুরু হয়ে যাবে এবং যতক্ষণ পর্যন্ত ওই স্ফুটনটা চলবে ততক্ষণ ওই তরলের উষ্ণতা ফিক্সড থাকবে। যেমন আমরা জলের ক্ষেত্রে দেখি, জলের বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতেই হয় ওপর তল থেকে, কিন্তু স্ফুটন কত হয়? 100 ডিগ্রি সেলসিয়াসে। এবার 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল ফুটতে শুরু করে বা ফোটা শুরু করে, এবং যতক্ষণ না পুরো জলটা ফুটে বাষ্পে পরিণত হচ্ছে ততক্ষণ জলের উষ্ণতা কিন্তু বাড়ে না, 100 ডিগ্রি সেলসিয়াসেই থাকে। তাহলে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো বিশুদ্ধ তরলের স্ফুটনটা শুরু হচ্ছে এবং যতক্ষণ ধরে স্ফুটনটা চলে ততক্ষণ পর্যন্ত উষ্ণতা স্থির থাকে, সেই বিশেষ উষ্ণতাকেই বলা হয় স্ফুটনাঙ্ক। বোঝা গেল? এবার বাষ্পায়ন যেমন আমরা দেখছিলাম বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, স্ফুটনাঙ্ক কিন্তু বেশ কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। এক হচ্ছে তরলের প্রকৃতি। সব তরলের স্ফুটনাঙ্ক একই রকম নয়। জলের ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস, ডাই ইথাইল ইথার এটার উষ্ণতা দেখো অনেক কম, স্ফুটনাঙ্ক 35 ডিগ্রি সেলসিয়াস। পারদের ক্ষেত্রে এর স্ফুটনাঙ্ক কিন্তু অনেক বেশি, 357 ডিগ্রি সেলসিয়াস। তরল হাইড্রোজেন সেটা আবার -253 ডিগ্রি সেলসিয়াস। তাহলে তরলের প্রকৃতির ওপর স্ফুটনাঙ্ক কিন্তু নির্ভর করে। 2 নম্বর, তরলে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। বিশুদ্ধ পদার্থের একটা নির্দিষ্ট স্ফুটনাঙ্ক আছে, কিন্তু তরলে যদি কোনো অনুদ্বায়ী পদার্থ, যেটা মানে স্পিরিটের মতো উদ্বায়ী নয়, উবে যায় না, সেরকম জন্য কোনো জিনিস যদি মেশানো হয় তাহলে স্ফুটনাঙ্ক বাড়বে। যেমন বিশুদ্ধ জলের স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস। এবার বিশুদ্ধ জলে আমি যদি নুন মিশিয়ে দিই, নুনটা তো আর বাষ্প হয়ে উড়ে যায় না, তাই না? নুনটা কিন্তু থেকে যায়, জলটা বাষ্প হয়ে যাবে কিন্তু নুনটা থাকবে। তাহলে যখন আমরা বিশুদ্ধ জলে নুনটা মিশিয়ে দেব তখন কিন্তু স্ফুটনাঙ্ক বেড়ে যায়। ওকে, মোটামুটি দেখা যায় যে বিশুদ্ধ জলের মধ্যে যদি নুন মেশানো হয় তাহলে মোটামুটি 9 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত জলের স্ফুটনাঙ্ক বাড়ে, মানে সেটা 109 ডিগ্রি সেলসিয়াস কিন্তু হয়ে যায়। ওকে, 3 নম্বর দেখবো তরলের উপর চাপ। তরলের উপর যদি চাপ বাড়ানো হয় স্ফুটনাঙ্ক কিন্তু বাড়ে। তোমরা দেখেছো প্রেসার কুকারে বাষ্পটা বেরোতে পারে না, ভেতরের বা চাপটা খুব বেশি হয়, তাই জন্য স্ফুটনাঙ্ক বেশি হয়।
প্রেসার কুকারে মোটামুটি জল 100তে না ফোটে 120 ডিগ্রি বেশি উষ্ণতায় ফোটে, তার জন্য খাদ্যবস্তুগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়। ওকে, তাহলে তরলের ওপরের চাপের ওপর স্ফুটনাঙ্ক নির্ভর করে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। এবার পরের পাতায় যাব। পরের পাতায় দেখো প্রেসার কুকারের জিনিসটা দেওয়া হয়েছে। প্রেসার কুকারের কার্যনীতি লেখো, বা প্রেসার কুকারে যে কোনো খাদ্যবস্তু খুব ভালো সেদ্ধ হয় বা সুসেদ্ধ হয় কেন? তার কারণ হচ্ছে প্রেসার কুকার তৈরি হয়েছে যে নীতির ওপর ভিত্তি করে, সেটা হচ্ছে তরলের ওপর চাপ বাড়ালে তরলের স্ফুটনাঙ্ক বাড়ে। এই নীতিটাকে, প্রিন্সিপালটাকে কাজে লাগানো হয়েছে। এবার প্রেসার কুকারের ক্ষেত্রে দেখো, প্রেসার কুকারের পাত্রটার মুখে এই যে একটা কি থাকে, সিটি বলি আমরা, সিটি দিচ্ছে, তাই তো? তো এই যে এটা একটা এই যে ঢাকনা আছে, ধাতব ঢাকনা, সেই ধাতব ঢাকনার মানে এখানে একটা কি থাকে, ভাল্ব থাকে, তাই না? যেটাকে আমরা সিটি বলছি, সেটাতে একটা ভাল্ব লাগানো থাকে। এবার যখন গ্যাসের মধ্যে চাপানো হয়, এর মধ্যে ধরো যা কিছু সেদ্ধ হচ্ছে, হয়তো জল সামান্য, মানে তুমি জলও নিয়েও টেস্ট করতে পারো। এবার বাষ্পটা পরিণত হবে, যেই তাপমাত্রা দিচ্ছ বাষ্প হবে, জলটা ফুটে বাষ্প হবে, কিন্তু বাষ্পটা বেরোতে পারছে না, যেহেতু পুরো এয়ারটাইট আছে, বায়ু নিরুদ্ধ আছে। তাহলে বাষ্পটা জমতে মানে বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি চাপ রাখা হয় ভেতরে। ওকে, যখন চাপে খুব একটু বেশি হয়ে যায়, তখন এই সিটিটা উপরের দিকে উঠে যায়, মানে ভাল্বটা উপরের দিকে উঠে যায়, এবং মানে এটাকে কি বলে, পিন ভাল্ব, ঢাকনাতে লাগানো পিন ভাল্ব। সেই পিন ভাল্বটা খুলে যায় এবং অতিরিক্ত যে ভেপারটা তৈরি হয়েছিল ভেতরে, সেই ভেপারটা বেরিয়ে যায়, আবার এটা নেমে যায়, তাই না? এবং দেখা যায় যে এখানে যেহেতু বায়ুমণ্ডলের চাপের থেকে বেশি চাপ সৃষ্টি হচ্ছে, চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে, তার জন্য এখানে 100-র বদলে প্রেসার কুকারে ভেতরে যে জলের স্ফুটনাঙ্ক সেটা বেড়ে গিয়ে 120 ডিগ্রি সেলসিয়াস হয়। এই বেশি উষ্ণতায় যে কোনো খাবারই খুব ভালো সেদ্ধ হয়। ওকে, তাহলে এই জায়গাগুলো করবে। আর এখানে মানে চাপ বাড়ালে বলছে স্ফুটনাঙ্ক বাড়ে, তাহলে চাপ কমালে স্ফুটনাঙ্ক কী হবে, কমবে। এটা পরীক্ষা করার জন্য দেখো, জল ফোটার একটু আগে কি করেছে, জল ফুটবে তার একটু আগে সিরিঞ্জের মধ্যে জল নিয়েছে, সুইচটাকে মানে খুলে দিয়েছে, ইঞ্জেকশন সিরিঞ্জ, সেখানে ওই মাথাটা, সিরিঞ্জটা এটা খুলে দিয়েছে, সুইচটা। এবার গরম জল ভরেছে ফোটার আগে মুহূর্তে, এবার হাত দিয়েছে এইখানে, নিয়ে এটাকে ভাল্বটাকে, পিস্টনটাকে কিন্তু আরও একটু পিছন দিকে টেনেছে। দেখা যাচ্ছে এতক্ষণ জলটা ফুটছিল না, ফোটার আগে মুহূর্তে তুলেছে। এবার কিন্তু এই যখন ভাল্বটাকে টেনে বড় করেছে এটাকে, এই পিস্টনটাকে, তখন কিন্তু ভেতরকার জলটা ফুটতে লাগলো। কেন? তার কারণ এখানে যখনই টানা হয়েছে তখন ভেতরকার এই যে বাষ্পচাপটা কি হয়েছে, বাষ্পটা প্রসারিত হয়েছে, বাষ্পটা প্রসারিত হয়ে যাওয়া মানে জায়গাটা বেশি পেয়েছে, তাহলে চাপটা কি হলো, কমে গেল। চাপ কমলে কি হবে, তরলের স্ফুটনাঙ্ক কমে যাবে। তাহলে 100-তে ফোটার কথা, তাহলে আরও কম, হয়তো 90 ডিগ্রিতে ফুটে যাবে। আর 90 ডিগ্রির হয়তো আমি জল নিয়েছিলাম, তাহলে 90 নিয়েছিলাম, কিন্তু তখন ফুটছিল না, যেহেতু চাপটা বেশি ছিল। এবার চাপটা কমে গেল, তাহলে 90 ডিগ্রিতেই হয়তো সেটা ফুটতে শুরু করবে। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে যেমন তরলের ওপর চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়ে, সেরকম চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে। নেক্সট আমরা এখানে কিছু বিষয় দেখব। ঘনীভবন। তুমি দেখেছো যে এখন গরমকালের মধ্যে যদি গ্লাসের মধ্যে বরফ রাখা হয়, তাহলে কিছুক্ষণ পর গ্লাসের বাইরে ছোট ছোট জলকণা দেখতে পাওয়া যায়। বা গ্লাসের মধ্যে আমরা যদি একটা কাঁচের গ্লাস নিয়ে তার মধ্যে কোল্ড ড্রিঙ্কস ঢালি, কিছুক্ষণের মধ্যে কিন্তু বাইরের দিকে জলকণা দেখতে পাওয়া যায়। এই জলকণাগুলো তো ভেতরকার জলকণা নয়, যে ভেতর থেকে গ্লাস ভেদ করে বাইরে বেরিয়েছে তা কিন্তু নয়। বাইরের দিকে যে বাতাসগুলো থাকে, সেই বাতাসগুলো ঠান্ডা গ্লাসের সংস্পর্শে এসে ঘনীভূত হয়। তাহলে বাইরে যে বাতাস রয়েছে বা বাষ্প রয়েছে, সেখান থেকে তরলে পরিণত হয় যে ঘটনা, সেটাকে কি বলা হয়, ঘনীভবন বলে। ঘনীভবনের যদি প্রাকৃতিক উদাহরণ বলে, তাহলে তোমরা লিখবে ঘনীভবনের প্রাকৃতিক উদাহরণ হলো মেঘ সৃষ্টি, শিশির, কুয়াশা, বৃষ্টি, এই সবগুলো হচ্ছে ঘনীভবনের প্রাকৃতিক উদাহরণ। এরপরে বাষ্পায়ন স্ফুটনের মধ্যে পার্থক্য আমি অলরেডি বলে দিয়েছি। বাষ্পায়ন যে কোনো উষ্ণতায় ঘটে, স্ফুটন একটা নির্দিষ্ট উষ্ণতাতেই ঘটে। কেমন, জলের বাষ্পায়ন যে কোনো উষ্ণতাতে ঘটবে, কিন্তু স্ফুটনটা 100 ডিগ্রি সেলসিয়াসেই হবে। 2 নম্বর দেখছিলাম বাষ্পায়ন তরল উপরতল থেকে ঘটে, স্ফুটন সমগ্র তল জুড়ে ঘটে। বাষ্পায়নের সময় কিন্তু শব্দ হয় না, স্ফুটনের সময় কিন্তু শব্দ হয়। কেমন, বাষ্পায়ন ধীরে ধীরে হয়, স্ফুটনটা দ্রুত হয়। কেমন, এরকমভাবে কিন্তু তোমরা লিখতে পারবে। এখানে মেঘ
কাকে বলে বা কিভাবে সৃষ্টি হয়, একটা প্রশ্ন আসতেই পারে, মেঘ কিভাবে সৃষ্টি হয়। তোমরা কিরকমভাবে লিখবে যে পুকুর, নদী, হ্রদ, সমুদ্র, ভিজে মাটি বা জীবদেহ ইত্যাদি থেকে কি হচ্ছে, ঘরের উষ্ণতাতেই জল বাষ্পে পরিণত হচ্ছে, তাই না? বাষ্পে পরিণত হয়ে সেটা বাতাসে মিশছে। উষ্ণ ও জলীয় বাষ্পপূর্ণ বাতাস এবার যখন উপরে যাচ্ছে, উপরে গেলে কি হবে, সেই জলীয় বাষ্পটা ধীরে ধীরে শীতল হবে এবং ঠান্ডা হবে, শীতল হওয়া বা ঠান্ডা হওয়া। কেমন? তাহলে ভূপৃষ্ঠের কাছাকাছি উষ্ণ বায়ুর সঙ্গে জলীয়বাষ্প মেশে উষ্ণ ও বেশি জলীয়বাষ্প ভরা বায়ু শীতল ও কম জলীয়বাষ্পপূর্ণ বায়ুর তুলনায় হালকা। তাহলে জলীয়বাষ্প থাকলে বাতাস মনে রাখবে হালকা হয়। তাহলে সেই বাতাসটা উপরের দিকে উঠে যাবে। উষ্ণ এবং আর্দ্র মানে ভেজা, জলীয়বাষ্পপূর্ণ বাতাস মানে ভেজা আর্দ্র বায়ু, সেটা উপরের দিকে উঠবে। উপরের দিকে বাতাসের চাপ কি হয়, কমে। তাহলে চাপ কমলে অণুগুলো এবার কি হবে, দূরে দূরে চলে যাবে, দূরত্ব বাড়বে। এর ফলে তারা প্রসারিত হবে, প্রসারিত হলে সেই বাতাসটা কি হবে, ধীরে ধীরে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর এবার কি হবে, সেই বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প থাকবে, সেই জলীয় বাষ্পগুলো কি করবে, বাতাসের মধ্যে থাকা বিভিন্ন ধূলিকণা, অন্যান্য বিভিন্ন কণাগুলোকে কেন্দ্র করে ঘনীভূত হবে, নিয়ে একে অপরের সঙ্গে যুক্ত বিশাল মেঘ সৃষ্টি করবে বা জলকণা রূপে বাতাসে কিন্তু ভাসতে থাকবে। এটাকে আমরা বলি মেঘ। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কুয়াশা। কুয়াশা কি? কুয়াশা দেখো, বাতাস যদি স্থির থাকে এবং কোনো কারণে যদি ভূপৃষ্ঠের একটা বিশাল অনেকখানি জায়গা জুড়ে যদি বাতাসের উষ্ণতা অনেকটা কম হয় মানে বাতাসের উষ্ণতা কমতে কমতে যখন এমন একটা উষ্ণতায় পৌঁছায়, শিশিরাঙ্ক বলে একটা জিনিস আছে। শিশিরাঙ্ক মানে হচ্ছে এমন একটা বিশেষ উষ্ণতা, যে উষ্ণতায় বাতাস কি হবে, তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত মানে তুমি যতটা খাবার খেতে পারবে, ততটা খাবার যদি তুমি খাও তাহলে সেটাকে বলা হচ্ছে সম্পৃক্ত। তার থেকে বেশি যদি খাও তাহলে আমরা বলবো অতিপৃক্ত, তাই না? অতিপৃক্ত। আর যতটা তুমি খেতে পারবে তার থেকে যদি কম খাও তাহলে আমরা বলবো অসম্পৃক্ত। তাহলে কম খেলে বলবো অসম্পৃক্ত, যতটা খেতে পারবে মানে যতটা মানে ক্যাপাবিলিটি তার থেকে বেশি খেলে সেটা হচ্ছে অতিপৃক্ত, আর যতটা খেতে পারবে ততটাই যদি খাও তাহলে সেটা হচ্ছে সম্পৃক্ত। তাহলে বাতাসের মধ্যে যতটা জলীয় বাষ্প থাকতে পারবে ততটুকুই যদি থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো, সম্পৃক্ত বাতাস। তাহলে এখানে কি হচ্ছে, রাত্রে বাতাস স্থির থাকছে, কোনো কারণে ভূপৃষ্ঠের বিশাল জায়গায় জুড়ে যদি উষ্ণতা কমে যায়, শিশিরাঙ্কে যদি পৌঁছায়, তাহলে বাতাস তার মধ্যে থাকা জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়ে যায়। এরপর উষ্ণতা যদি আরও কমে, শিশিরাঙ্কেরও যদি নিচে নেমে যায়, তাহলে কি হবে, ওই জলীয় বাষ্প যেগুলো থাকবে সম্পৃক্ত জলীয় বাষ্প থেকে বাষ্পের কিছু অংশ বাতাস থেকে বেরিয়ে আসতে চাইবে, তাই না? তুমি ধরো প্রচুর খেয়েছো, পেট ভর্তি, আরও যদি বেশি খাওয়া হয় তাহলে কি উল্টি আসে, বমি হয়। সেরকমই বাতাস জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত, আর দরকার নেই। এবার উষ্ণতা কমে গেছে তাহলে কি হবে, উষ্ণতা কমে গেলে ওই জিনিসটাই তার কাছে বেশি মনে হবে, জলীয় বাষ্পটা বেশি মনে হবে। কেমন? ধরো 100 কি বলবো, 100 তো বলা যাবে না, আমি ধরো বলছি 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ধরো 100 জলীয় বাষ্প নিতে পারে, সাপোজ 100 ইউনিট। এবার উষ্ণতা যদি কমে ধরো 15 ডিগ্রি হয়, তখন আর 100তে সম্পৃক্ত হবে না, তার থেকে কম লাগবে। ঠিক আছে, 100তে লাগবে না, তার কম লাগবে, ধরো 80, এত জলীয় বাষ্প লাগবে। এবার জলীয় বাষ্প তো কমছে না, 100ই থাকছে, কিন্তু উষ্ণতা কমে গেছে, উষ্ণতা কমে গেলে আর কিন্তু অতটা খেতে পারবে না, তখন 80তেই সম্পৃক্ত হয়ে যাবে। কেমন? তাহলে বাকি যে জলীয় বাষ্পটা, তাহলে 20 ভাগ যে জলীয় বাষ্প, সেটা কি হবে, বাতাস থেকে বেরিয়ে আসবে, ঘনীভূত হয়ে কি হবে, কুয়াশা হিসাবে কিন্তু জমতে থাকবে বা বাতাসে কিন্তু ভাসতে থাকবে। ওকে, তাহলে জলীয় বাষ্পের কিছু অংশ ঘনীভূত হয়ে বাতাসে ধূলিকণা, ছোট ছোট ধোঁয়ার কণাগুলোকে নিয়ে সেগুলো জলকণার আকার কিন্তু ভাসতে থাকবে, সেটাকে আমরা কি বলবো, কুয়াশা বলবো। এবার এখানে বলছে যে আমরা তো ভোরবেলার দিকে কুয়াশা দেখতে পাই, গভীর রাত্রে কুয়াশা দেখতে পাই, কেমন? কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিন্তু থাকে না, সেটা মিলিয়ে যায়। কেন? আমরা বললাম যে উষ্ণতা কমলে বাতাস জলীয় বাষ্প কম ধারণ করতে পারে, উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প বেশি ধরে রাখতে পারে। তাহলে 25 ডিগ্রিতে সম্পৃক্ত ছিল 100, কমে গেলে 100 অতিপৃক্ত হয়ে যাবে, 100 থেকে কম দরকার, তাই না? 80। এবার দিনের বেলা উষ্ণতা বাড়তে লেগেছে, উষ্ণতা বেড়ে ধরো এখনো 35 ডিগ্রি হয়েছে, জলীয় বাষ্প 100ই আছে, তাহলে তার খিদেটা কি হবে, 35-এ এসে নিতে পারে হয়তো কত, 120,
কিন্তু তার কাছে আছে 100, তাহলে আবার অসম্পৃক্ত হয়ে গেল, মানে তার পেট কিছুটা খালি হয়ে গেল। ওকে, তাহলে এই ঘটনায় ঘটে যে বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপে বায়ুমণ্ডল উত্তপ্ত হয়, তাহলে বায়ুর মানে ক্ষমতাটা বেড়ে যাবে। 100-তে তার পেট ভরবে না, 120-তে পেট ভরবে, তাহলে বায়ুর জল ধারণ ক্ষমতা বা জলীয়বাষ্প ধারণ করার ক্ষমতা কিন্তু বেড়ে যাবে। তাহলে এতক্ষণ সম্পৃক্ত ছিল 100-তে, এখন আর 100-তে হবে না, 120 দরকার। তাহলে এবার কি হয়ে গেল, অসম্পৃক্ত হয়ে গেল, মানে এখনো পেট খালি থাকছে তার, যেহেতু সে বেড়ে গেছে, উষ্ণতা বেড়ে গেছে, মানে সে হয়তো বড় হয়ে গেছে, তাহলে এখন 100-তে ধরবে না, 120 দরকার তার, তাই না? তাহলে সম্পৃক্ত বাতাস আবার অসম্পৃক্ত হয়ে যায়। এবার বায়ু থেকে লিনতাপ গ্রহণ করে জলবিন্দুগুলো কি হবে, এবার জলীয়বাষ্পে পরিণত হবে। লিনতাপ গ্রহণ করবে না, সেটা জলীয়বাষ্পে পরিণত হবে, নিয়ে সেটা ভ্যানিশ হয়ে যায়। এর সাথে বলছে যে বড় বড় শহরে বা শিল্পাঞ্চলে ধোঁয়াশা সৃষ্টি হয়। শহরাঞ্চল বলো, শিল্পাঞ্চল, যেখানে শিল্প রয়েছে সেখানে কাছাকাছি বাতাসে প্রচুর ধূলিকণা থাকবে। শিল্প মানে সেখানে প্রচুর ধোঁয়া ধুলো তৈরি হচ্ছে, তাহলে ধোঁয়া ধুলো কার্বনের কণা থাকছে। এবার বাতাস যখন শীতল হয়ে যদি ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বাতাস ধরো শিশিরাঙ্কের নিচে নামলো, তাহলে শিশিরাঙ্কের নিচে নামলে কুয়াশার সৃষ্টি হবে। এবার কুয়াশার সঙ্গে ধোঁয়া মিশবে, তাহলে ধোঁয়া যুক্ত কুয়াশা হয়ে যাচ্ছে ধোঁয়াশা। তাহলে ধোঁয়াশা মানে ঘন কুয়াশা সৃষ্টি হবে, তার কারণ শিল্পাঞ্চলে প্রচুর ধোঁয়া রয়েছে। সেই ধোঁয়ার সঙ্গে কুয়াশা মিশে যাবে না, আরও গাঢ় একটা ধোঁয়া, মানে ধোঁয়ার একটা পরিবেশ তৈরি হবে, কেমন দূষিত একটা পরিবেশ তৈরি হবে। তাহলে ধোঁয়াশা মানে হচ্ছে ধোঁয়াযুক্ত কুয়াশা, দুটো মিক্স হয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। এবার এখানে যদি তোমাদের মনে প্রশ্ন, অনেকের মনে প্রশ্ন জাগতেও পারে যে মেঘ এবং কুয়াশার মধ্যে পার্থক্য কি। দেখো, দুটো কিন্তু একই রকমভাবেই সৃষ্টি হয়, মেঘ আর কুয়াশার মধ্যে বেসিক বা মৌলিক কোনো পার্থক্য নেই। পার্থক্য হচ্ছে যে মেঘটা অনেক উপরে, অনেক আকাশে অনেক উপরে তৈরি হয়, কুয়াশা কিন্তু অনেক উপরে তৈরি হয় না, ভূপৃষ্ঠের কাছাকাছি জায়গাতেই তৈরি হয়। এই দুটো হচ্ছে বেসিক পার্থক্য। এরপরে নেক্সট আমাদের শিশির যে জায়গাটা আছে, সেই শিশিরের জায়গাটা আমরা দেখব। দেখো, রাত্রে বেলায়, দিনের বেলায় কিন্তু শিশির পড়ে না, তার কারণ দিনের বেলায় সূর্য থাকে, সূর্য তাপে পুরো ভূপৃষ্ঠ গরম হয়, মানে মাটি গরম হয়, মাটির কাছাকাছি থাকা বাতাসগুলো গরম হয়, তাহলে সেই সময় অত কম উষ্ণতায় পৌঁছাতে পারবে না, উষ্ণতা তো বেশি, তাহলে শিশির পড়বে না। কিন্তু রাত্রে বেলায়, গভীর রাত্রের কথা ভাবো বা ভোরবেলায়, সন্ধে হলো মানে সূর্য অস্ত চলে গেল, এরপরে সূর্য অস্ত চলে গেল মানে ভূপৃষ্ঠ মানে মাটি ধীরে ধীরে তাপ ছাড়বে, তাপ ছেড়ে ঠান্ডা হবে, ঠান্ডা হতে থাকবে। 6টা বাজবে, 7টা বাজবে, আরও ঠান্ডা হবে, 9টা, 10টা, 11টা, 12টা, 1টা, 2টা ভাবে আরও ঠান্ডা হতে থাকবে, তাই না? যত রাত যাবে তত ঠান্ডা হবে, তার কারণ সারাদিন সূর্যের তাপে মাটি ভূপৃষ্ঠ গরম হয়েছিল, তার কাছাকাছি বা পাশাপাশি যে রয়েছে পার্শ্ববর্তী যে বাতাসগুলো রয়েছে সব গরম ছিল। এবার সূর্য অস্ত যাওয়ার পর সব মাটি কী করবে, তাপ বিকিরণ করবে, তাপ ছেড়ে দেবে, মহাশূন্যে সেই তাপগুলো চলে যাবে, নিয়ে উষ্ণতা কমতে কমতে শিশিরাঙ্কের নিচে আসবে, ফলে ভোরবেলাতে বা গভীর রাতে শিশির পড়বে। কিন্তু সন্ধ্যাবেলায় শিশির পড়ছে না, তার কারণ সন্ধ্যাবেলা মানে সূর্য অস্ত গেছে ধরো 6টার সময়, আর তুমি চাইছো যে 7টার সময় শিশির পড়বে, তাই কি হবে? হবে না, কারণ 1 ঘন্টার মধ্যে উষ্ণতা কমবে কিছুটা, কিন্তু শিশির পড়ার জন্য যে উষ্ণতা দরকার বা শিশিরাঙ্কের নিচে যেহেতু নামতে পারবে না, তার জন্য সন্ধ্যাবেলায় শিশির পড়ে না। কিন্তু গভীর রাত্রে বা ভোরবেলা হতে হতে অনেকটা সময় পাচ্ছে, ফলে বাতাসের উষ্ণতা অনেক কমছে, মাটি তাপ ছেড়ে বা তাপ বিকিরণ করে অনেক কম উষ্ণতায় পৌঁছাতে পারছে, ফলে বাতাসের উষ্ণতা শিশিরাঙ্কের নিচে নেমে শিশির পড়ার উপযুক্ত পরিবেশ তৈরি হচ্ছে। ওকে, বোঝা গেল? তাহলে এরকমভাবে শিশিরটা কিন্তু তৈরি হয়। আর যদি বলে মেঘমুক্ত পরিবেশে শিশির জমে, মেঘমুক্ত পরিবেশে কেন, মেঘ থাকলে শিশির জমবে না কেন? তার কারণ এটা ভূপৃষ্ঠ, উপরে যদি মেঘ থাকে, মেঘ যখন আকাশে থাকে, তুমি ভাবো, এখন তো অনেকে তোমরা বলতে পারবে মেঘ থাকলে বাতাসে মানে আবহাওয়াটা কেমন থাকে, ঠান্ডা না গরম থাকে? একটা ভাবসা, একটা গরম ভাব কিন্তু থাকে, তাই না? আবার বৃষ্টি হয়ে যায়, আকাশ ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু একদম মনোরম পরিবেশ। তাহলে মেঘ থাকলে কেন গরম অনুভূত হয়? তার কারণ ধরো সন্ধ্যা হয়ে গেছে, 6টা, 7টা, 8টাও হয়ে গেছে, অথচ মেঘ আছে, তবুও ভূপৃষ্ঠ ঠান্ডা হতে পারছে না, তার কারণ ভূপৃষ্ঠ তো তাপ বিকিরণ করছে, কিন্তু তাপ বিকিরণ করে আবার মেঘের কাছে গিয়ে মেঘ কি করছে, আবার ওই তাপটাকে আবার প্রতিফলিত করে আবার ভূপৃষ্ঠেই পাঠিয়ে দিচ্ছে, যে যা আবার ফিরে যা। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠ তাপ ছেড়ে দিচ্ছে, মহাশূন্যে চলে যাওয়ার পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু মেঘ আছে আকাশে, সেই মেঘটা কি করছে, ওই তাপটাকে আবার পৃথিবী পৃষ্ঠে ফিরিয়ে দিচ্ছে, বিকিরণ করে দিচ্ছে, তাই না? ফলে মেঘ থাকলে
পৃথিবীর পৃষ্ঠ ঠান্ডা হতে পারছে না, পৃথিবীর বাতাসটা তাপ বর্জন করে বা মাটি তাপ বর্জন করে কিন্তু ঠান্ডা হতে পারছে না, যেহেতু তাপ বিকিরণ করলে সেই বিকৃত তাপ মহাশূন্যে যেতে পারছে না, সেই মেঘ কর্তৃক আবার প্রতিফলিত হয়ে ভূপৃষ্ঠে ফিরে আসছে। এই জন্য মেঘ থাকলে কিন্তু শিশির পড়ে না। মেঘমুক্ত যদি হয়, মেঘ যদি না থাকে, মেঘমুক্ত আকাশ একমাত্র শিশির জমার পক্ষে উপযুক্ত। তাহলে কেন উপযুক্ত তোমরা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমরা এতটা পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট আর একটা ক্লাস দেব, একটা ক্লাসে তাপের প্রবাহ, পরিবহন, পরিচালন, বিকিরণ, এগুলো আমি আমাদের নেক্সট ক্লাসে মানে লাস্ট ক্লাসে খুব সহজ করে বুঝিয়ে দেবো। তোমরা এই ক্লাসটা অবশ্যই দেখবে। এখানে বেশ কিছু জায়গা রয়েছে, থার্মোফ্লাস্কের কার্যনীতি, বিকিরণ থেকে বা পরিবহন থেকে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি আলোচনা করব। তার পাশাপাশি যে শর্ট কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে ক্লাস আমি এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।